দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় এই সংকট বলছেন ফিলিং স্টেশন মালিকরা। বিকেল থেকে পরিস্থিতি উন্নতির আশা। সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললে যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। গাবতলে গেলাম পেলাম না, ট্রাস্টে গেলাম পেলাম না, 7 রাস্তা গেলাম পেলাম না, এখানে এসে বসে রয়েছি। 500 টাকা করে অকটেন দিচ্ছে, এটা আমি মোবাইলে দেখলাম। এখন যেহেতু পাচ্ছি না, এই ক্ষেত্রে আমি ওদিকে চেষ্টা করবো আর কি। ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। 4.5 ঘন্টা সিগন্যাল জটিলতায় ট্রেন চলাচলে বিলম্ব, ভোগান্তি নেই বাস লঞ্চে। কর্মব্যস্ততার জন্য ফিরতে হচ্ছে। আসা যাওয়া দুইটাই খুব আরামদায়ক হয়েছে। ঈদের আগে ছুটিতে গেছি, আবার যখন ছুটি কালকে পরশু অফিস করবো আর কি। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে, হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর। জ্বালানি সংকট মোকাবেলায় ইরানের সাথে ইইউর আলোচনা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেওয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে, জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। পাম্প মালিকরা বলছেন, ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকাল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা। মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ পরিস্থিতি চলতেছে, ভয়াবহ যুদ্ধ। তেল চলাচল সব দেশের জন্যই কম বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সেই সূত্রে আমাদেরও একটু সাশ্রয়ী হয়ে চলতে হবে। হয়তো সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললে যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। চাইলাম যে ঈদের পরে লুট করব, কেউ থাকবে না। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। এখানে এসে বসে রয়েছি, পাম্প তেল আসবে, তারপরে আসলে পরে দিবে। তেল সরবরাহ ঘাটতির বিষয়ে জানাতে সহকর্মী তাজনুর ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাজনুর, বেশিরভাগ পাম্পে তো তেল পাওয়া যাচ্ছে না। আপনি যেখানে রয়েছেন রাজধানীর বিজয় সরণি এলাকা, সেখানকার অবস্থা কেমন দেখছেন? সেখানে তেল পাওয়া যাচ্ছে কিনা, ঘাটতির বিষয়ে কি বলছেন পাম্প স্টেশন কর্তৃপক্ষ? প্রথম বিষয় হচ্ছে প্রায় সব জায়গাতেই এখন বন্ধ, অর্থাৎ ঢাকা শহরে সবচেয়ে জনপ্রিয় যে ফিলিং স্টেশনগুলো তার মধ্যে একটি হচ্ছে ট্রাস্ট, যেটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে থাকেন। সেখানেও একই অবস্থা, মূলত তাদের যে মজুদ সেটি শেষ হয়ে গিয়েছে। সবশেষ যে খবর, যে গতকাল বিকেল পর্যন্তও তারা তেল সরবরাহ চালু রেখেছিল। আজকে সকাল থেকে তাদের আর কোনো রকমের কোনো কার্যক্রম চলছে না, যার ফলে প্রচুর মানুষ গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সব কিছু নিয়ে তারা অপেক্ষা করছেন। এবং এই যেই শাড়িটি এই মুহূর্তে আমরা ক্যামেরার লেন্সে আপনাকে দেখাচ্ছি, এই শাড়িটি পৌঁছে গিয়েছে এখান থেকে আরও অন্তত 1.5-2 কিলোমিটার দূরে, অর্থাৎ মহাখালীর দিকে। মোটরসাইকেলের শাড়িও বেশ লম্বা। এই পাম্পের সঙ্গে যারা সংযুক্ত তারা বলছেন যে ডিপোতে তাদের গাড়ি গিয়েছে, সেই গাড়ি ফিরতে ফিরতে হয়তো 12টা 1টা কিংবা তার বেশিও বেজে যেতে পারে। তখন গিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম বা তেল দেওয়ার যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন। মূলত এই মোটরসাইকেল চালক, এই গাড়ি চালক তারা সেই অপেক্ষাতেই রয়েছেন যে কখন নাগাদ সেই তেলটুকু দেওয়া হবে। তবে এখানে যারা অপেক্ষা করছেন তারা ঢাকার আরও অনেকগুলো পাম্পে এরই মধ্যে ঘুরে এসেছেন এবং তারপরে গিয়ে এই লাইনে এসে তারা দাঁড়িয়েছেন। এবং সেটি আসলে ঢাকা শহরের সবগুলো চিত্র একই, কেননা ঈদের দিন এবং ঈদের পরদিন ডিপো বন্ধ থাকবার ফলে কোথাওই তেল সরবরাহ করা হয়নি, যার ফলে যা মজুদ ছিল যেই পাম্পগুলোতে সবগুলোতে শেষ হয়ে গিয়েছে। সুতরাং যারা দৈনন্দিন কাজে বেরিয়েছেন এই সকালবেলাতে, যাদের মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি তেল শেষ হয়ে গিয়েছে, তাদের তো এক কথায় ভোগান্তির কোনো শেষ নেই। মারফি। জি তাজনুর, দেখছিলাম তেলের জন্য মানুষের দীর্ঘ লাইন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে ঢাকার বাইরের পরিস্থিতি সম্পর্কে একটু জানাতে চাই। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ঢাকায় তো তেল পাওয়া যাচ্ছে না, তো খুলনার কি অবস্থা দেখছেন? ওখানের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির পরিস্থিতি কেমন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। মারফি, আপনাকে এক কথায় যদি বলি, ভোগান্তির আরেক নাম হচ্ছে জ্বালানি তেল।
গত 1 মাস ধরে কোনো না কোনোভাবে এই সংকট জিয়ানো রয়েছে। সে কারণে সকালে বিকালে অথবা পরদিন এই সংকট নিয়েই কিন্তু মানুষ তাদের যানবাহনগুলো চালাচ্ছে। আমরা যে পাম্পটিতে রয়েছি এটি সিটি কর্পোরেশন পরিচালিত পাম্প এবং নগরী একটি গুরুত্বপূর্ণ পাম্প। দেখতে পাচ্ছেন কোনো ধরনের যানবাহন নয়, সমস্ত মেশিনগুলো বন্ধ, অর্থাৎ অকটেন, পেট্রোল, ডিজেল কোনোটিই নেই। এটি গতকাল থেকে বন্ধ রয়েছে। আমাদের ঠিক ডান পাশে রাস্তার অপর দিকে আরেকটা পাম্প রয়েছে, মেঘনা পেট্রোলিয়াম, সেটি বন্ধ রয়েছে গত 5 দিন ধরে। খুলনা নগরীতে যতগুলো পাম্প রয়েছে তার বেশি সংখ্যকের চিত্র এই। কেউ কেউ কোথাও তেল সরবরাহ করছে, সেটা করতে গেলেও কোথাও পেট্রোল আছে তো অকটেন নেই, অকটেন আছে তো ডিজেল নেই, বা ডিজেল থাকলে পেট্রোল নেই, আবার পরিমাণে কম দেওয়া হচ্ছে সেটিও কিন্তু চলমান রয়েছে। সে কারণে এই যে দেখতে পাচ্ছেন মানুষজন আসছে বারবার এখানে বিভিন্ন যানবাহন নিয়ে, বিশেষ করে 2 চাকা 3 চাকা যানবাহনগুলো নিয়ে ঢুকছে আর তারা বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু তেল পাচ্ছে না। প্রতি বছরে কিন্তু 2 বার ঈদ হয়, বড় ছুটিতে যায়। তাহলে এবার কেন পরিকল্পনায় ছিল না যে 3 দিন খুলনা ডিপোগুলো থেকে পদ্মা, মেঘনা, যমুনা থেকে তেল সরবরাহ করবে না, তাহলে 3 দিন যে বন্ধ থাকবে সেই 3 দিন কিভাবে কত লিটার তেলের সরবরাহ করলে সবাই তেল পাবে? যারা এখানে তেল নিতে আসছে তারা প্রশ্ন করেছে আমাদেরকেও, তাহলে এটা কোন ধরনের পরিকল্পনার মধ্যে দিয়ে চলছে, কেন এই 3 দিন তেল পাবে না? এবং এই সমস্যা দ্রুত সমাধানের জন্য তারা কিন্তু জোর দাবি জানিয়েছে। মারফি। প্রবীর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। এবার ঈদ যাত্রার খবর। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটির শেষ দিনে বাস, লঞ্চ, ট্রেনে রাজধানীতে আসছেন তারা। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। দীর্ঘ ছুটি হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। বলছেন জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা, কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। এছাড়া ঈদের ছুটির শেষ দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে এখন যাচ্ছেন বলে জানান তারা। আমি গেছিও আগে, আসছিও আগে, যাতে কোনো ভোগান্তি না হয়। সুন্দরভাবে আসলাম, যেহেতু কাজের তাগিদ আছে তাই একটু জলদি আসলাম। সরকারি ছুটির পরে কালকে থেকে অফিস শুরু হবে, এরপর আসলে বোঝা যাবে, তবে এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই, সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে। যাত্রী হয়রানি বলতে যে বিষয়টা, এরকম কোনো কিছুই আমরা ফেস করিনি। হ্যাঁ, একবার অনায়াসই হচ্ছে টিকিট পেলাম, কেবিন পেলাম। ভোর রাত 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে সিগন্যালে ত্রুটি হওয়ায় ট্রেন পৌঁছাতে ও ছাড়তে বিলম্ব হচ্ছে। ধীরে ধীরে এই বিলম্ব ঠিক হয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ঈদের ছুটির শেষ দিনেও ট্রেনেও রাজধানীতে ফিরছেন নগরবাসী ও কর্মজীবী মানুষেরা। মূলত আগামীকাল যাদের অফিস আছে তারা ফিরে আসছেন আগে ভাগে। এছাড়া যাদের স্বজন ঢাকায় আছেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারাও ফিরে আসছেন। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেনি তাদের চাপও আছে কমলাপুর রেল স্টেশনে। দুর্ভোগ কমাতে রেল কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাত্রীরা। ঈদের সময় আমরা দাদু বাড়ি কেটেছি, এখন নানু বাড়ি যাব। ঈদের ছুটি ঢাকায় কাটাইছি, এখন বাড়িতে যাচ্ছি আর কি, বাবা মার সাথে দেখা করতে। না, অসুবিধা হচ্ছে না, 6টার ট্রেন ছিল, একটু লেট হচ্ছে। অবস্থা যাচ্ছি, কক্সবাজার যাবো না, পরিবার সহ যাচ্ছি, আমরা তিনটা পরিবার একসাথে যাচ্ছি। যেরকমটা বলছিলাম, ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে। রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এম.এ. আজিজ, সেখানকার পরিস্থিতি জানাতে। আজিজ, আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল এবং আপনি তখন কমলাপুর রেল স্টেশনে ছিলেন এবং আমাদের জানাচ্ছিলেন শিডিউল বিপর্যয়ের কথা। এখন কেমন পরিস্থিতি দেখছেন? ঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা বা এসে পৌঁছচ্ছে কিনা? এখন কেমন পরিস্থিতি দেখছেন? ঠিক সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা বা এসে পৌঁছচ্ছে কিনা? শিডিউল বিপর্যয় ছিল সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে ভোর 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত সিগন্যাল ত্রুটির কারণে মূলত ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে লেট হচ্ছিল এবং কমলাপুর থেকে ছাড়তেও দেরি হচ্ছিল, যার কারণে মূলত যাত্রীদের এই ভোগান্তি। তবে সকাল 8:30
পর থেকে সেটি স্বাভাবিকতা শুরু করেছে এবং ধীরে ধীরে এখন ট্রেনগুলো 10 মিনিট 15 মিনিট পর পরই ছেড়ে আসছে কমলাপুর থেকে। এবং আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর রেল স্টেশনে, এখানেও হাজার হাজার যাত্রী এখনও অপেক্ষা করছেন। আমি ঘণ্টাখানেক আগে এসেছি এখানে। যাত্রীরা তাদের দুর্ভোগের কথা আমাদের কাছে তুলে ধরছেন এবং বলছেন যে তাদেরকে যদি আগেই জানানো হতো তাহলে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে বের হতে পারতেন। মারফি, আমি আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে একতা এক্সপ্রেস ছেড়ে গেল এখান থেকে, যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে গেছে। এখন বিমানবন্দর স্টেশনে আসছে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। সেটি ছাড়ার কথা ছিল 10টা 58 মিনিটে এবং সেটি আমরা ধারণা করছি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো বিমানবন্দর রেল স্টেশনে চলে আসবে। এভাবে প্রত্যেকটি ট্রেন, এখানকার যে স্টেশন মাস্টার আছে তিনি আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটি ট্রেন এখন 10 থেকে 15 মিনিট দেরিতে এখানে পৌঁছে যাবে এবং সেটি আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই পুরোপুরি শিডিউল বিপর্যয়ের যে বিষয়টা সেটি তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তবে যাত্রীদের যে অভিযোগ সেটি হলো যে এই বিষয়গুলো যদি যাত্রীদেরকে আগে থেকে জানানো হতো তাহলে তারা যে পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন সেই ভোগান্তিতে তাদের পড়তে হতো না। মারফে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মহাখালী বাস টার্মিনালের খবর আপনাদের জানাতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আজকে তো ঈদের তৃতীয় দিন, তো আজকেও ঘরমুখ মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন কিনা? মারফি, এখনও কিন্তু ঈদের যে আমেজ সেই আমেজ টার্মিনালগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং ঈদের আগে যেই রকম মানুষের বাড়িতে ফেরার যে তারা দেখেছিলাম, আজকেও ঈদের তৃতীয় দিন, আজকেও কিন্তু সেই একই রকম তারা দেখতে পাচ্ছি। এখান থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে 34টি রুটে মূলত গাড়ি ছাড়ে এবং প্রত্যেকটি রুটেই এখন পর্যন্ত যতগুলো গাড়ি আছে আধা ঘন্টা পর পর একটি করে গাড়ি ছাড়ছে এবং প্রত্যেকটা গাড়িতেই 40 সিটের গাড়িতে পুরো গাড়ি ভর্তি মানুষজন আসলে বাড়ির পথ ধরেছেন এবং তারা মূলত যারা ঈদের সময়টায় ঝক্কি ঝামেলায় যেতে চাননি, ভিড় ভাট্টার মধ্যে পড়তে চাননি, তারা মূলত এখানে ঈদ করে এখন পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অর্থাৎ যদিও কালকে থেকে অফিস আদালত খুলছে, কর্মব্যস্ততা বাড়বে, তারপরেও বাড়তি 2 দিন ছুটি নিয়ে মূলত 27 তারিখ বা 28 তারিখের দিকে তারা ফিরবেন, এইরকমটি বলছেন। আর ফেরার ঈদ শেষ করে ফেরার যে সংখ্যাটা সেই সংখ্যাটা খুবই কম। সকাল থেকে কিছু কিছু মানুষজন এখনও ফিরছেন, প্রত্যেক গাড়িতে 10 জন 20 জন 30 জন করে ফিরছেন। এই সংখ্যাটি বিকালের পর থেকে বাড়তে শুরু করবে। যারা পরিবহন সংশ্লিষ্ট তারা বলছেন যেহেতু আজকেই শেষ ছুটি, কালকে থেকে কর্মক্ষেত্রে ফিরতে হবে। যারা কালকে থেকে কর্মক্ষেত্রে ফিরবেন তারাই মূলত এই আজকে সকাল থেকে ফিরতে শুরু করেছেন, টুকটাক যারা ফিরছেন। মারফি, সবুজ, আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রায় দুর্ঘটনার কবলে পড়ে মুহূর্তে ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে। এবারের ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 150। সড়ক, রেল আর নৌপথে অসাবধানতা, অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রাণ হারিয়েছেন তাদের অনেকে, কেউ বা আহত হয়ে ভর্তি হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, বাস রুট রেজুলেশনের আর টার্মিনালগুলো ঢেলে সাজানো না হলে অনিয়ন্ত্রিত এই ব্যবস্থাপনা থেকে উত্তরণ সম্ভব নয়। বছরের 2 ঈদেই বাড়ি ফেরা এসব মানুষের কান্না আর আহাজারিতে ফিকে হয়ে যায় ঈদের আনন্দ। যাত্রীদের সংখ্যা বাড়িতে পৌঁছতে পারলেও আবার নিরাপদে ঢাকায় আসতে পারবেন তো? ঈদে বাড়িতে সবার সাথে আনন্দ উদযাপন করার কথা ছিল সোহেলের। অন্তঃসত্ত্বা স্ত্রী আর শ্বশুরকে নিয়ে তাই রওনা হয়েছিলেন বাড়ির পথে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীবাহী লঞ্চের চাপায় পিষে গেছে একটি পরিবারের স্বপ্ন। সড়ক পথে নানা অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, দক্ষ চালকদের অভাব, ওভারটাইম ড্রাইভিং, এই সব অনিয়ম এখন পরিণত নিয়মে। কিন্তু এসবের বলি ঈদে ঘরমুখ মানুষেরা। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে গত বছর ঈদ যাত্রায় শুধু সড়ক পথেই প্রাণ হারিয়েছেন 322 জন। আশঙ্কা এবার এই সংখ্যা আরও বাড়বে। রেলযাত্রা তুলনামূলক নিরাপদ হওয়ার কথা, কিন্তু বগুড়ার আদমদিঘির বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়ে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আর লাইনম্যানের গাফেলতিতে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 12 জন, আহত প্রায় 10। প্রতি বছরের এমন দুর্ঘটনার পরও কেন হচ্ছে না কোনো সমাধান? এই ঈদে দুটো দুর্ঘটনা খুবই আনকমন হয়েছে।
যে রেল দুর্ঘটনা দুটি, যেটা হচ্ছে যে ডিরেলমেন্ট হলো এবং হচ্ছে লেভেল ক্রসিংয়ে হলো, এটা আমি বলবো আমাদের মানে ঈদের আগে কিন্তু একটা পূর্ব প্রস্তুতি থাকে, মেইনটেনেন্স করা হয় ট্র্যাকের, সব কিছু থাকে। এইগুলো যদি এটার গাফিলতি থাকতে পারে মেইনটেনেন্স এবং হচ্ছে সিস্টেমের, সো এগুলোকে ঠিক করতে পারলে ঠিক করা খুব প্রয়োজন। ছুটি বাড়াইছেন ভাবছে যে হচ্ছে ছুটিতে বুঝি চাপ হবে না। এই বিশেষজ্ঞের মতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার সাথে বাস রুট রেশনালাইজেশন, টার্মিনাল আধুনিকায়ন আর সঠিক তদারকি না করা হলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। পানিতে পড়ে যাওয়াটা খুব কমন, প্রাণহানি কখনো ঘটে কখনো ঘটে না। সদরঘাট টার্মিনালকে ঢেলে সাজানো, যাতে কিনা আমার এই ধাক্কাধাক্কি বা পল্টুন গ্যাংওয়ে ঠিকভাবে আমি যদি ডিজাইন করতে পারি। এবার কিন্তু কমলাপুর স্টেশন থেকে কিন্তু দেখা যাচ্ছে ছাদে উঠে গিয়েছে, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই তাকে ঢুকতে দিয়েছে। এগুলো যদি আমরা রেখে দেই তাহলে কোনোভাবেই আসলে আমরা ঈদযাত্রা নিরাপদ করতে পারবো না। আমাদের সিস্টেমটাকে সাজাতে হবে যাতে মানুষ ভুল করলেও জীবনটা চলে না যায়, সেজন্য ফেরত আসতে পারে। কিছু ক্ষেত্রে যাত্রীদের অসাবধানতা, দায়িত্বরতদের অবহেলা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন যাত্রাপথে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সরকারের কঠোর পদক্ষেপ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের শেষ দিনে ছুটিতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেরিয়েছেন অনেকে। সকাল থেকে দেখা গিয়েছে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। সেখানে আছেন সহকর্মী তানভীর মৌসুম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, জাতীয় চিড়িয়াখানা তো রাজধানী ঢাকার মধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র, তো সেখানে প্রতি বছরে দেখা যায় অনেক দর্শনার্থীদের ভিড়। আজকের চিত্র কেমন দেখছেন, সেখানে ভিড় কেমন দেখছেন? যারা গিয়েছেন তাদের আনন্দ উচ্ছ্বাসের খবরটা আমাদের জানাবেন। চিড়িয়াখানায় আজকের যে চিত্র সেটা ঈদের ছুটির অন্যান্য সময়ের যে চিত্র সেটার চেয়ে ব্যতিক্রম না। আজও মানুষের ঢল নেমেছে এই জাতীয় চিড়িয়াখানায়, এবং রাজধানীবাসীদের যেহেতু চিত্ত বিনোদন বা তাদের খোলা জায়গা যেখানে আসলে তাদের মনটা প্রশান্ত হবে, এ ধরনের জায়গার সংখ্যা কিন্তু খুবই কম। তাই বরাবরই মানুষ এই চিড়িয়াখানাতেই ছুটে আসে এবং ঈদের এই আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্য এখনও চিড়িয়াখানা অন্যতম বড় একটি অনুষঙ্গ। আমরা অনেকের সাথেই কথা বলেছি, অনেকে সপরিবারে এসেছেন। যেহেতু আসলে চিড়িয়াখানায় সেখানে সবাই তাদের শিশু সন্তানদেরকে নিয়ে আসেন, এটা সবারই আসলে একটি লক্ষ্য থাকে যে তারা তাদের শিশু সন্তানদেরকে নিয়ে চিড়িয়াখানায় আসবেন এবং পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিবেন। একদিকে সেটি যেমন আছে, আবার আমরা এরকম অনেক দর্শনার্থীদেরকে পেয়েছি যারা এবার প্রথম ঢাকায় ঈদ করেছেন, এবং যেহেতু তারা প্রথমবারের মতো ঢাকায় ঈদ করেছেন তাই তাদের ইচ্ছে ছিল যে এবার এই যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা দর্শনের সুযোগটিকে তারা আসলে ছাড়তে চাননি। এবং এর মধ্যেই দেখা গিয়েছে যে সবাই কিন্তু এই ঈদের মধ্যে আসেন এবং সবাই একটি কথাই বলছেন যে এখানে কোনো ধরনের কোনো যানজট নেই এবং সবকিছু ফাঁকা, তাই উপভোগ করা যাচ্ছে অনেক বেশি। মারফি মৌসুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানীর আরেকটি বিনোদন কেন্দ্র জিয়া উদ্যান, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসান মিসবা। আমরা সেখানেও একটু যুক্ত হতে চাই। মিসবা, কেমন দেখছেন নগরবাসীর ঈদ উদযাপন? ঈদের আজকে তৃতীয় দিন জিয়া উদ্যানে সকাল থেকে আমরা দেখছি যে এখানের দর্শনার্থী যারা তারা এসেছেন, তারা পুরো উদ্যান ঘুরে দেখছেন। এই জিয়া উদ্যানে মূলত এটি সংসদের দক্ষিণ উত্তর পাশে অবস্থিত। রাস্তার পাশ ঘিরে একটি লেক আছে, লেক এবং উদ্যানের মাঝে একটি ঝুলন্ত ব্রিজ, এবং উদ্যানের যে সৌন্দর্য, প্রাণ প্রকৃতি, সেটি মূলত দেখার জন্য এখানে নগরবাসী তারা এখানে আসেন। আজকেও সকাল থেকে আমরা এখানে ভিড় দেখছি। ৭৪ একরের এই উদ্যানে মূলত মানুষ যে কারণে আসেন প্রাণ প্রকৃতির একটু সান্নিধ্যে সময় কাটানোর জন্য, যদিও এখানে বিনোদনের তেমন কোনো ব্যবস্থাই নেই। অর্থাৎ নগরবাসী তাদের ক্লান্তি ঝেড়ে মুছে ফেলবার জন্য যখন তারা একটুখানি উপলক্ষ পান, ছুটি কিংবা অবসর পান, সেই সময়গুলোতেই তারা নিরিবিলি এইসব জায়গায় এসে তারা সময় কাটান। আজকেও অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, পরিবারের সদস্যরা এখানে এসেছেন এবং তারা এটি ঘুরে দেখছেন, ছবি তুলছেন এবং এখানে সময় কাটাচ্ছেন। এই জায়গাটিতে আরও একটি কারণে আজকে আমরা বেশ খানিকটা উপস্থিতি দেখছি, সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখানে সমাধি রয়েছে। সেটি জিয়ারতের জন্য বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদেরকেও দেখেছি সকাল থেকে তারা এখানে এসেছেন, তারা এটি জিয়ারত করছেন, পাশাপাশি পুরো জায়গাটি তারা ঘুরে দেখছেন। সব মিলিয়ে জিয়া উদ্যানে এই মুহূর্তে আমরা দেখছি যে বেশ খানিকটা উপস্থিতি আছে, পাশাপাশি নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও সকাল থেকে উপস্থিতি খেয়াল করছি আমরা।
হাসান মিজু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। মার্কিন অর্থমন্ত্রী বলেন, চলমান অভিযানের মূল লক্ষ্যই হল হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করা। এসব স্থাপনা পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। বেসান্ট বলেন, চলমান সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ভাষা ব্যবহার করছেন যা তেহরান বুঝতে বাধ্য। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, সব বিকল্পই খোলা রাখা হয়েছে। Ask you about your statement. You said it could become a U.S. asset. During the press break yesterday when he was going out to Marine One. Reporting that President Trump is considering sending troops into Iran. Kristen, the president's been very clear from the beginning that the goals are escalation, a threat. এদিকে জ্বালানি সংকট সমাধানে ইরানের সাথে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। রোববার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। ফোনালাপে চলমান যুদ্ধ, জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উঠে আসে। এর আগে গত বুধবারও আরাকচির সঙ্গে আলাপে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন কালাস। আরাকচি ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন কালাস। ইইউর ওই কর্মকর্তা জানান, চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি। মূল ভূখণ্ড থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর এই নিয়ে চলছে জোর আলোচনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ধারণা, হয়তো অচিরেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM হামলায় সক্ষম এমন দেশের তালিকায় নাম লেখাতে চলেছে ইরান। প্রশ্ন উঠেছে, বিশ্বের কোন কোন দেশের কাছে রয়েছে এই ক্ষেপণাস্ত্র, আর ঠিক কতটা বিধ্বংসী হতে পারে এই মিসাইল। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা সংক্ষেপে পরিচিত ICBM নামে, এটি এমন এক ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রের সর্বনিম্ন পাল্লা 5500 কিলোমিটার। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সহ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের সমর ভাণ্ডারে আছে এই অস্ত্র। যুক্তরাষ্ট্রের রয়েছে মিনিটম্যান 3 ICBM মিসাইল, এর পাল্লা সর্বোচ্চ 13,000 কিলোমিটার। অপরদিকে মার্কিন মিত্রদেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে রয়েছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ICBM। যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে ICBM এর বিশাল ভান্ডার গড়েছে রাশিয়া। তাদের আছে RS সিরিজের একাধিক মিসাইল, যেগুলো সর্বোচ্চ পাল্লা 11,000 কিলোমিটার। একইভাবে চীনের রয়েছে 13,000 কিলোমিটার রেঞ্জের DF সিরিজের মিসাইল। উত্তর কোরিয়া সর্বোচ্চ 15,000 কিলোমিটার রেঞ্জের তাইপোডং সিরিজের ICBM বানিয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের কাছেও রয়েছে পরীক্ষামূলক বা উন্নয়নশীল কিছু দূরপাল্লার মিসাইল। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর একটি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। শুরুতে শব্দের গতির চেয়ে 20 গুণেরও বেশি গতিতে উপরে উঠে যায় এটি, এরপর নির্দিষ্ট গতিতে আঘাত হানে টার্গেটে। যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের অনেক দেশ ভূমি, আকাশ ও জলপথ 3 দিক থেকে হামলার উপযোগী করে এই অস্ত্র তৈরি করেছে। এটি পারমাণবিক বোমাও বহন করতে পারে। একে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থা। তবে এই অস্ত্র বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য চরম হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এই অস্ত্রের হামলা ঠেকানো প্রায় অসম্ভব। মারাত্মক এই ক্ষেপণাস্ত্রের সাথে পরমাণু বিস্ফোরক ব্যবহৃত হলে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে ধ্বংস হতে পারে বিশ্বের যে কোনো প্রান্তের বড় শহর। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা নিউজে।